স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। সাথে আছি আমি বাবলি ইয়াসমিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রকাশিত মুজিব স্মারক গ্রন্থ ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কমই এসেছে, আসেনি বলতে গেলে। যেন কারাগারটাই ছিল ওনার ঘর বাড়ি, এরকমই একটা মানে আমাদের ভিতরে। আর আমার মা সবসময় সব কিছু সামলেছেন, আমাদেরকে যেমন মানুষ করেছেন, রাজনীতির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। আমাদের যুদ্ধে এবং যে আমরা বিজয় এবং আন্দোলন সংগ্রামে সবসময় তিনি বদর আড়ালে থেকে বিশেষ অবদান রেখেছেন। যখন 65 সালে যুদ্ধের পরে 6 দফা দিলেন, মাত্র 32 দিনের মধ্যে তিনি 35টা জনসভা করেন এবং বিশেষ করে কয়েকটি জেলায় যখন জনসভা করেন সেখানে গ্রেপ্তার হন, আবার গ্রেপ্তার হয়ে জামিন পান, সাথে সাথে আবার আরেক জায়গায় বক্তৃতা দেন, ওই বক্তৃতার কারণে আবার গ্রেপ্তার হন। এইভাবেই একবার জেলে একবার বাইরে, এই খেলা চলতে থাকে, এভাবেই তারা হয়রানি করতে থাকে। এরপর 66 সালে 8ই মে নারায়ণগঞ্জের আদমজিতে বিশাল জনসভা 6 দফার পক্ষে। সেই মিটিং থেকে আসার পর সে রাতেই বাড়ি পুলিশ ঘেরাও দিয়ে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং একটার পর একটা মামলা। 68 সালে 17 জানুয়ারি আমাদের সেদিন ইন্টারভিউ ছিল ক্যান্টনমেন্ট। আমরা গিয়েছি ঢাকা, বিশেষ করে কারাগারের জেলগেটে যেতে হতো, কিন্তু আমাদের আর ডাকে না ভিতরে। আমরা জানি না কি হয়েছে, কিছু বলেও নি। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, কারণ 68 সালে রাত্রে 18 জানুয়ারি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গোপনে নিয়ে যায় ঢাকা ক্যান্টনমেন্টে এবং সেখানে বন্দি করে রাখে। আগরতলা মামলা দেবার পর যখন প্রথম বিচার কার্য শুরু হয় ক্যান্টনমেন্টের ভিতরে, সেদিন যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এই প্রথম আমরা জানতে পারি যে তিনি বেঁচে আছেন এবং তার বিরুদ্ধে এই মামলা। এবং তবে এই মামলা দেওয়ার পরে যে গণঅভ্যুত্থান, তার সেই অভ্যুত্থানের ফলে আইয়ুব খান বাধ্য হয় 21শে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে। 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে বাসায় পৌঁছে দিয়ে যেতে যায়। গণঅভ্যুত্থানের ফলে এটা সম্ভব হয়েছিল, সেই মামলা কিন্তু সম্পন্ন হতে পারেনি। 6 দফার ভিত্তিতে 70 নির্বাচন, সমগ্র পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাঙালি। কিন্তু বাঙালি কখনো পাকিস্তানের শাসনভার নেবে এটা তো মিলিটারি রুল আউটটা মেনে নেয় না। এবং এটা উনি জানতেন যে এটাই হবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের পক্ষে কে কথা বলবে সেটাই তিনি নিশ্চিত করেছিলেন। এরপর অসহযোগের আন্দোলনে ডাক দেন। ঐতিহাসিক 7ই মার্চে যে ভাষণ, গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার নির্দেশ দেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে তিনি তার স্বাধীনতার ঘোষণা, যেটা আগে থেকে রেডি করাই ছিল, এবং তখনকার ইপিআরে সুবেদার মেজর শওকত আলী তার 3 জন সঙ্গী নিয়ে প্রস্তুত ছিল, ওয়্যারলেসের মাধ্যমে সে ভাষণ পৌঁছে দেয়। আর পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা চালিয়ে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানা আক্রমণ করে এবং 32 নম্বর তারা আক্রমণ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে পাকিস্তানেই নিয়ে যায়। আর এরপর আমার মা, আমার ছোট ভাই রাসেল, রেহানা, আমরাও গ্রেপ্তার হই। 18 নম্বর রোড, বর্তমানে 9A, সেখানে 26 নম্বর বাড়ি, একতলা বাড়ি ছিল তখন, ওই বাড়িতে নিয়ে আমাদের বন্দি করে রাখে। আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে পরাজিত হয়, সারেন্ডার করে। তাদের প্রায় 56,000 লোক সেই জন্য বাধ্য হয়ে বঙ্গবন্ধু মুজিব, সেখানে ইয়াহিয়া খানেরও পতন হয়, কারণ আইয়ুবের পতনের পরে ইয়াহিয়া ক্ষমতা নিয়েছিল, জেনারেল ইহা। তারপর এরপরে তিনি মুক্তি পান, দেশে ফিরে আসেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটা প্রদেশ। একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তোলা, এটা কঠিন দায়িত্ব ছিল।
কারণ একটা রাষ্ট্র পরিচালিত হয় যেখানে আইনসভা থাকে, বিচার বিভাগ, প্রশাসন, এর সমন্বয় তৈরি হয়। তিনি কিন্তু ঠিক সেইভাবেই এই রাষ্ট্রটা গড়ে তোলেন। তিনি অল্প কিছু মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটা সংবিধান উপহার দেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলেন এবং প্রশাসনিক ব্যবস্থাটা একবারে গণতান্ত্রিক উপায়ে তিনি শুরু করেন। এবং এই সংবিধানে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা নিশ্চিত করা আছে এবং সেটাই সব থেকে বড় কথা। কারণ তিনি 72 সালে জানুয়ারিতে তিনি বলেছিলেন যে স্বাধীন জাতি হিসেবে যদি স্বাধীন সুপ্রিম কোর্ট না থাকে তাহলে সে জাতি পরিপূর্ণতা লাভ করতে পারে না, আনকোট। তো তিনি সেটাই বিশ্বাস করতেন যে দেশের মানুষ ন্যায় বিচার পাবে এবং সেই বিচার ব্যবস্থাটাকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। 1972 সালে 12ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, সংবিধান ছাড়া কোনো দেশের অর্থ হলো মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা। সংবিধানে মানুষের অধিকার থাকবে, অধিকারের সাথে সাথে দায়িত্ব ও কর্তব্যও থাকবে, আনকোট। অর্থাৎ অধিকার যিনি ভোগ করবে তার কিছু দায়িত্ব থাকে, সে দায়িত্ব সম্পর্কেও তিনি সচেতন করেছেন। সংবিধানের জাতিপিতা একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং যেখানে সুপ্রিম কোর্ট, অধীনস্থ আদালত সমূহ নিজ নিজ এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করবেন আর দেশের মানুষ ন্যায় বিচার পাবে। সংবিধানের মূলনীতির ভিত্তিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোর্ট, দেশে আইনের শাসন কায়েম হবে কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি, এই জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা খুব দ্রুত, আমরা তাড়াতাড়ি সংবিধান দিয়েছি, আনকোট। আইনের শাসন কায়েম হবে, আইনে বিশ্বাস করি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছিল? বিচারের বাহিনী নীরবে নিভৃতে কেঁদেছে। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যা করার পর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স পাশ হলো। সেই অর্ডিন্যান্সে দেওয়া হলো যে ওই খুনিদের কোনোদিন বিচার করা যাবে না, ওই হত্যার মামলা করা যাবে না। আমাদের পরিবারের সব সদস্য যখন শাহাদাত বরণ করেন, আমি আর রেহানা বিদেশে ছিলাম। বাংলাদেশে কি ঘটেছিল 75-এ? হত্যা, খুন, ষড়যন্ত্র, যার মধ্যে শুধু রাষ্ট্রপতিকেই হত্যা না, একটা পরিবারকে হত্যা। কারবালায়ও বোধহয় শিশু নারীকে এভাবে হত্যা করা হয়নি। কারবালার ঘটনাকেও হার মানিয়েছিল 15ই আগস্টের ঘটনা। আমরা, আমার মা, ভাই বোন, আমরা 2 বোন সব হারিয়েছে। আমার 15 আগস্ট অনেক হারিয়েছে, এটা যেমন সত্য। কিন্তু বাংলাদেশের মানুষ কি হারালো? বাংলাদেশের মানুষ তো তাদের সব অধিকারই হারিয়েছিল। ক্ষমতায়, যদিও প্রথমে ক্ষমতায় এসেছিল আমার বাবারই মন্ত্রিসভার মন্ত্রী খন্দকার মোস্তাক, সেটাও সংবিধান লঙ্ঘন করেই তার ক্ষমতা আরোহণ। কয়েকজন জুনিয়র অফিসার, তার সাথে উচ্চপদস্থ সামরিক অফিসার জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। এবং তারই প্ররোচনায় এই ঘটনা, এবং এর সঙ্গে যে ষড়যন্ত্রকারী ছিল সেটা এখনো বের করা হয়নি, একদিন সেটাও বের হবে। সেই খুনিরা যখন জাতিপিতাকে হত্যা করলো, মোস্তাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিল। আসলে বেঈমান বা মুনাফিক যারা হয় তাদেরকে মানুষ ব্যবহার করে কিন্তু কখনো রাখে না। আসল যে থাকে সে থাকে পর্দার আড়ালে। আমরা সেই পলাশী যুদ্ধের ঘটনাও যদি দেখি, যে তখনও মীর জাফর সেই ব্রিটিশ কোম্পানির সাথে যে ষড়যন্ত্র করে নবাব হওয়ার আশায়, সে কিন্তু 3 মাসও ক্ষমতায় থাকতে পারেনি। আর আপনারা একটু দেখবেন খন্দকার মোস্তাকও থাকতে পারেনি। পর্দার আড়াল থেকে আসল লোক ক্ষমতা দখলে চলে আসে, সেটা হলো জেনারেল জিয়াউর রহমান।
জাস্টিস সাহেব সাহেব তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান তাকে যে বলেছিলেন আপনি এখন অসুস্থ, আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবেন না, ক্ষমতাটা আবার হাতে দিয়ে দেন। তিনি দিয়ে দিয়েছিলেন ক্ষমতা। জিয়াউর রহমান যখনই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলো, কারণ খন্দকার মোস্তাক তো তাকে সেনাপ্রধান তো করে দিয়ে যায়, যে সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে সেই মার্শাল ল জারি হয়, যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সেই দায়িত্বটা জিয়াউর রহমান হাতে নিয়ে নিল। এটা হাতে নিয়েই এরপরে আসলো যে আপনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, আজ থেকে আমি রাষ্ট্রপতি হলাম। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলো ঠিক আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে, একাধারে সেনাপ্রধান, অপরদিকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল। আমাদের আর্মি রুলস এবং অ্যাক্টেও ছিল যে সেনাপ্রধান কখনো নির্বাচন করতে পারবে না, কিন্তু জিয়াউর রহমান সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণাই শুধু দেয়নি, এরপর সে গণভোট দিল, হ্যাঁ না ভোট, সেটার নামে একটা প্রহসন। তারপর আবার রাষ্ট্রপতি নির্বাচনও করলো, এবং সেই নির্বাচনটা যে করেছিল সে তখন ঘোষিত রাষ্ট্রপতি প্লাস সেনাবাহিনী প্রধান। আমার প্রশ্ন যে গণতন্ত্রটা তাহলে কোথায়? আমাদের অনেকেই যে তার পিছনে খুব বাহাবা দিয়ে নেমে পড়লো, হাতে তালি দিয়ে গণতন্ত্র পেয়েছে, তো সেনাপ্রধান এবং ঘোষিত রাষ্ট্রপতি আর্মি রুলস যখন ব্রেক করলো, সংবিধান লঙ্ঘন করলো, তারপরে সে নিয়োজিত হলো ইলেকশন, মানে রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রহসন দিয়ে ক্ষমতায় এসে এরপরে তার দল গঠনের সুযোগ। তখন আর রাজনীতিবিদ হতে আর কোনো লজ্জা থাকলো না, কারণ উর্দি খুলে তখন সে দল গঠন। আর ক্ষমতায় উত্তরণ করে তারপর তার রাজনীতিতে আসা এবং তারপর দল গঠন করলে খুব স্বাভাবিকভাবে, আর এই দল গঠন করতে যে বিভিন্ন দলের নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি যে যেখানে ছিল, একেবারে মানে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে তার চাপ দিয়ে দিয়ে দলে ভিড়ানো। আর যে দলে না ভিড়বে তাকে তো শুনতেই হবে বা তাকে ভোগ করতে হবে অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, নির্যাতন করে করেও অনেককে দলে ভিড়ানো হলো। কাউকে প্রলোভন দিয়ে কেউ লোভে আসলো, কেউ অত্যাচারিত হয়ে আসলো, কেউ নির্যাতিত হয়েছে, এইভাবেই দল গঠন। সেই দলটাই হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো। এর আগে কারো কয়েকটা করে তারপর ওটাকে দাঁড় করাতে পারলো, এবং সেখানে আবার বিশেষ করে শোনা গেল বহুদলীয় গণতন্ত্র, আর সেখানে নির্বাচনের নামে প্রহসন। একটি দল জন্ম হওয়ার সাথে সাথে চলতে শিখলো না, হাঁটতে শিখলো, এ গাছের ছাল ও গাছের বাকল সব দিয়ে একটা দল করে সেই দল আবার নির্বাচনে একেবারে 2/3 মেজরিটি পেয়ে যায়। অর্থাৎ অবৈধভাবে দখল করা ক্ষমতাকে, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে সেই ক্ষমতাকে কণ্টকমুক্ত করবার জন্য একটা প্রচেষ্টা। আর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদের বিচার না করার এই বিচারহীনতার যে কালচার, আমরা কোনো একটা ঘটনা ঘটলে যখন সবাই বিচারের জন্য যখন সকলে দাবি করে, আমার তখন এটাই মনে হয় যে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমরা তো 36 বছর সময় লেগেছিল বিচার পেতে, সেটাও যখন আমরা বেঁচেছিলাম যাইনি আল্লাহর ইচ্ছা, ক্ষমতায় আসতে পেরেছি। আর ক্ষমতা আসতে পেরেছিলাম বলেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের জন্য আমরা অ্যাপিল করি, আমরা চাই, রিট করা হয় মামলা। সেখানে আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে। উচ্চ আদালত সেখানে সেই জিনিসটা আমলনামায় নিয়ে নেন এবং সেটার উপর তারা এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা বাতিল করেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই অর্ডিন্যান্স বাতিল করার পদক্ষেপ নিয়েছিলেন। সেটার জন্য অনেক প্রক্রিয়া, অনেক সময় লাগে, এরপর আমরা মামলা করতে সক্ষম হই। তাহলে মামলা করবার জন্য আমরা যারা আপনজন হারিয়েছি আমাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বিচারটা আর অধিকার হরণ করা হয়েছিল, আমার মতো যারা সবাইকে হারিয়েছিলাম।
তাহলে গণতান্ত্রিক অধিকারটা ছিল কোথায়? মৌলিক অধিকার কোথায় ছিল? মানুষের অধিকার কোথায় ছিল? আমি যদি বেঁচে না থাকতাম তাহলে আর কোনোদিন, বা ক্ষমতা আসতে যদি না পারতাম, তো কোনোদিন আর এই বিচার হতো না। এটাই হলো বাস্তবতা। কোনদিন এই বিচার হতো না। কেউ ছিল না সাহস করে করে। সেই ইন্ডেমনিটি অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে যেত। কিন্তু আমাদের সংবিধানে তো ন্যায় বিচার পাওয়ার কথা বলা আছে, কিন্তু সেই বিচার হয়নি। এটা হলো বাস্তবতা। আমরা সরকার আসার পরে বিচার হয়েছে, যদিও এই বিচারের রায় দিতে যে বা বিচার করতে যে উচ্চ আদালতে অনেকেই আমি জানি যে সেই সাহসটা পাননি, একটা পর্যায়ে সরে গেছেন, কেন সেটা আমি জানি না। তারপরেও আমি বলবো যে এই বিচারের রায় আমরা পেয়েছি, এই বিচারের রায় কার্যকর হয়েছে। এখনো কয়েকজন ফিউজিটিভ আছে, তারা পালিয়ে আছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। সবথেকে বড় কথা, আমেরিকার মতো জায়গা, যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হলো, সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। আমি সরকার আসার পর থেকে বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কিভাবে আশ্রয় দেন, আপনাদের জুডিশিয়ারি কিভাবে আশ্রয় দেন, কিভাবে আপনারা একটা খুনিকে আশ্রয় দেন। এবং যে খুনিটা 15ই আগস্ট যখন আমার সেজু পুকুর বাড়ি আক্রমণ করে, সেইখানে যে গ্রুপটা যায় তার কমান্ডিং অফিসার ছিল ওই রাশেদ। সেই খুনি এখনো আমেরিকায়, তাকে আজ পর্যন্ত কেউ ফেরত দিল না। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় কেন আমি জানি না। তাই নাকি সব থেকে বিশ্বের গণতান্ত্রিক দেশ। তা আমি এতবার প্রত্যেকটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছি, বারবার তাদেরকে অনুরোধ করেছি, আমরা বারবার চেষ্টা করেছি। কানাডায় নূর, মেজর নূর, যে ছিল 32 নম্বরে হত্যাকাণ্ডের জন্য যে কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছে, ও ফারুক ছিল ট্যাঙ্কের দায়িত্বে, আর নূর ঢুকেছিল ওখানে, সেই ছিল ওখানে কমান্ডিং অফিসার। অথচ নূরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা, আর রাশেদ, খুনি রাশেদ এখনো আমেরিকায়। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের ছবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়। সেটি আমার কাছে খুব অবাক লাগে। যাও, আমি এটুকু বলতে চাই যে জাতির পিতা সারাটা জীবন তো উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। তিনি কি চেয়েছিলেন বাংলাদেশে? যেটা আমি নিজে আপনাদের বলি, আজকে একটু আমি সময় নিয়ে বলছি এই জন্য যে কথাগুলি জানার কথা। তিনি যখন সংবিধান দিলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার মানুষের, সবাই ভোগ করছে সব কিছু, কিন্তু আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে সবাই তো সহযোগিতা করে নাই, পাশে দাঁড়ায়নি। এবং যে দুর্ভিক্ষটা ঘটানো হয়েছিল, নগদ অর্থ দিয়ে ক্রয় করা খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, এবং এখানে প্রচেষ্টাই ছিল একটা ঘটনা ঘটাতে নানাভাবে। একদিকে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, আর একদিকে ধ্বংসাত্মক কার্য চলছে। কত দিক সামলাবে একটি মানুষ, কিন্তু তারপরেও তিনি করেছেন। একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে, রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে তৈরি করে, প্রতিটি আইন তৈরি করে, প্রতিটি নির্দেশ তিনি দিয়ে গেছেন, নীতিমালা বিধিমালা সব কিছু করে দিয়ে গেছেন। এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ করে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছে। আর ওই সময়টা সর্বক্ষণিত নানা ধরনের, মানে যারা যুদ্ধবিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যে শক্তি আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে দেখতে চায়নি, তাদের চক্রান্ত, এইগুলি সত্ত্বেও মাত্র 3.5 বছরের মধ্যে আমরা এই অগ্রযাত্রা করতে সক্ষম হয়েছিলাম। একটা দেশকে, দেশের মানুষকে মানুষ কত ভালোবাসতে পারে, আর সেই ভালোবাসা দিয়ে কিভাবে গড়ে তুলতে পারে, সেটাই হচ্ছে প্রমাণ। পৃথিবীর ইতিহাসে বোধহয় এই ধরনের নেতৃত্ব আর পাওয়া যাবে না।
যে যিনি শুধু তার নিজের দেশের মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে কাজ করে গেছেন। এবং তিনি চেয়েছিলেন, তিনি যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন এবং সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি শাসিত সরকার করলেন, তিনি করতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি সারা জীবন আসলে পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করতেন। কিন্তু তিনি বাংলাদেশের, তার একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ে তুলবেন। তিনি দুর্নীতি দূর করবেন, উৎপাদন বাড়াবেন, দারিদ্র্য বিমোচন করবেন, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেবেন। এবং সেই লক্ষ্য নিয়েই তিনি যে ব্যবস্থাটা এনেছিলেন নির্বাচনে, আমার মনে আছে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা করলেন, বললেন যে দেখো বিপ্লবের পরে সব দেশেই একটা বিবর্তন হয়। দর্শক, এতক্ষণ গণভবন থেকে প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে মানিকগঞ্জ, লালমনিরহাট, পটুয়াখালী, মুন্সিগঞ্জ ও নওগাঁয় সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতারা। সকালে লালমনিরহাটের সমাবেশে আসার পথে বিএনপির মিছিলে পুলিশের বাধা দিয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা। দুপুরের মধ্যে সমাবেশ স্থলের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এছাড়া মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও নওগাঁয় সমাবেশ করেছে বিএনপি। এছাড়া ফেনীতে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশের কয়েকটি জেলায় সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। লালমনিরহাটের সমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। কিছুটা হাতাহাতির ঘটনাও ঘটেছে। এখন পরিস্থিতি কেমন? বাবলি, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে সকালে এই সমাবেশ স্থলে আসার প্রাককালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধার সম্মুখীন হয়, কিছুটা হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে পরিস্থিতি শান্ত হয় এবং বেলা 2টা নাগাদ কিন্তু এই সমাবেশ কিন্তু মহাসমাবেশের রূপ নেয়। এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছি যে জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছিল এই সমাবেশটি। এখন কেন্দ্রীয় আজকের অর্থাৎ বিএনপির যে স্থায়ী কমিটির যিনি সভাপতির স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। মঞ্চ রয়েছেন কিন্তু আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন, রংপুর থেকে এসেছেন বিএনপি নেতারা। এছাড়া আপনার লালমনিরহাট বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছেন এবং কুড়িগ্রাম থেকে বিএনপি নেতারা রয়েছেন। অর্থাৎ এই পুরো সমাবেশকে ঘিরে কিন্তু একটা অর্থাৎ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই বিএনপির এই অনুষ্ঠানকে ঘিরে। আর বিএনপি নেতারা কিন্তু একটি কথা বলছেন যে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে পাঠানো ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। তারা কিন্তু অন্যথা তারা রাজপথের আন্দোলনে তাদের কিন্তু আন্দোলন করবে বলে আমাদেরকে জানিয়ে। আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মরদেহ দেওয়া হয়েছে তার নিজ এলাকা ফেনীতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে তার নামাজে জানাজা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। মরহুম জয়নাল হাজারীর নামাজে জানাজার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আমাদের জানানো শুরু হয়ে যাচ্ছে। তবে জানাজা পূর্বক শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ড এবং বিভিন্ন সর্বস্তরের নেতাকর্মী, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ স্বপন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খুরশিদ আলম সুজন সহ এবং বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা বিপি জয়নাল সেখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং জানাজা পূর্ব তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে কিছু সাধারণ মানুষের মাধ্যমে বক্তব্য চারণ করছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার জানাজা আলোচিত হবে। জানিয়ে রাখি যে যেহেতু তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিছুক্ষণ আগে থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং জানাজার পর তাকে তার বাড়ির যে নিজ বাসভবন শৈলকুটির
তার পাশেই যে মুজিব উদ্যান রয়েছে সেখানে তাকে কবরস্থ করা হবে। তারপরে এবং আওয়ামী লীগের এই তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। এই বর্ণাঢ্য জীবনের রাজনীতিবিদ এই কারণেই কিন্তু আজকে যে জেলা বিএনপি যে কেন্দ্র ঘোষিত যে মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেটিও তারা। ধন্যবাদ। এতক্ষণ ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজির আহমেদ রতন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।